আজকে আমি কিছু প্রশ্ন করছি অ্যাংলো স্যাক্সন যুগ থেকে, যেগুলো পড়ানো হয়েছে আমাদের সেখান থেকে। ঠিক আছে, তোমরা সেমিস্টার 1 ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, তো উত্তর দেওয়ার চেষ্টা করবে। একদম প্রথমে ইংল্যান্ডে কারা বাস করতো? প্যাগানরা। প্যাগান কাদিকে বলা হয়? যারা প্রকৃতির পূজারী, যারা প্রকৃতির পূজারী, যারা গাছের পূজা করে, জঙ্গলের পূজা করে, আগুনের পূজা করে, বজ্রের পূজা করে, পাহাড়ের পূজা করে, পর্বতের পূজা করে, তারাই হলো প্যাগান। মানে হু বিলিভস দ্যাট নেচার ইজ লিভিং, ওয়ান হু বিলিভস দ্যাট নেচার ইজ লিভিং, এই কনসেপ্টটা যার মধ্যে রয়েছে সে হচ্ছে প্যাগান। বইয়ে তুমি কিছু পাবে না, এখন আলোচনাটা শোনো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এই যে ইংল্যান্ডের আদি বাসিন্দা যারা ছিল ইংল্যান্ডে, তারা ছিল প্যাগান। প্যাগান ছিল এদের ধর্ম, কিন্তু এদের কি কাজ করতো? কি ফিশারম্যান ছিল। এরা কি ছিল? জেলে ছিল বা ফিশারম্যান ছিল, তাই না? এরা কি ছিল? জেলে ছিল বা ফিশারম্যান ছিল। আমাদের গল্পটা ইংল্যান্ড নিয়ে হলেও ব্রিটেন ব্যাপারটাকে আমাদের মাথায় আনতে হবে। ব্রিটেন একটা গোল পাউরুটির মতো ধরো, যেটাকে 4 ভাগে ভাগ করা গেছে। এই 4টা ভাগ কি কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, নর্থ ওয়েলসও বলে অনেকে। ঠিক আছে, 4টা অংশ রয়েছে। তো মেনলি ফোকাস থাকবে কিন্তু ইংল্যান্ড। বুঝতে পারলি কিনা? এই যে দেশটা রয়েছে ইংল্যান্ড, ইংল্যান্ডের ভাষা হলো ইংরাজি। আজকেও আমরা ইংরাজি বলি, এবং আজ থেকে 800 বছর আগেও যে ইংরাজিটা চলতো, সেই ইংরাজি এবং আজকের ইংরাজির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বুঝতে পারলে? অ্যাংলো স্যাক্সন যুগে আসবো, কিন্তু তার আগেটাতে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা নিয়ে আরো কিছু প্রশ্ন করতে চাইবো। দেখো, এই ইংল্যান্ডে তাহলে প্যাগানরা বাস করতো। কারা বাস করতো? প্যাগান বা জেলেরা। তারপর অনেক জাতিগোষ্ঠী এসেছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে একটা জাতিগোষ্ঠী এসেছিল যারা ফর্সা, লম্বা, সুন্দর দেখতে ছিল, শক্তিশালী ছিল এবং লোহার ব্যবহার জানতো। তারা কারা ছিল? কেল্টরা ছিল। কেল্টরা এসে ইংল্যান্ডকে দখল করে বসলো। তাহলে প্রথমে প্যাগানরা ছিল, প্যাগানদের পর কেল্টরা এলো। কারা এলো? কেল্টরা। এবং কেল্টরা ইংল্যান্ডকে দখল করে বসলো। বুঝতে পারলে কিনা? এবার ইংল্যান্ডকে কেল্টরা দখল করার পর ইংল্যান্ডের একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা দিয়েছিল কেল্টরা। কেল্টরা বেশ কিছুদিন রাজত্ব করলো, কিন্তু তারপরে রোম থেকে একজন সম্রাট এলেন, যিনি ইংল্যান্ডের খানিকটা অংশ দখল করে বসলেন 55 বিসিতে, যীশুখ্রিস্টের জন্মের 55 বছর আগে। সেই রোমান সম্রাটের নাম কি, যিনি প্রথমবার ইংল্যান্ডের কিছুটা অংশ দখল করেছিলেন? জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের পর কোন রোমান সম্রাট বা কোন রোমানের জেনারেল, সম্রাট বলে ভুল হবে অ্যাকচুয়ালি, কোন রোমান জেনারেল সম্পূর্ণ ইংল্যান্ডটাকে দখল করলেন 40,000 সৈনিক রেখে? জেনারেল ক্লডিয়াস। জেনারেল ক্লডিয়াস, ভেরি গুড। ইতিমধ্যে আমরা দেখতে পাই রোমে খ্রিস্টানিটি বা খ্রিস্ট ধর্ম প্রচারিত হয়ে গেছে, কিন্তু ইংল্যান্ড তখনও প্যাগান। ইংল্যান্ডে কি চলছে? প্যাগানিজম চলছে। তখন রোমানরা ভাবলো যে খ্রিস্ট ধর্মকে প্রচার করব, এই দেশে খ্রিস্ট ধর্মকে প্রচার করব। কোথায়? রোম থেকে প্রচার করব খ্রিস্ট ধর্ম ইংল্যান্ডে। একজন সাধুকে বা বিশপকে বা ফাদারকে বা একজন খুবই ধার্মিক মানুষকে পাঠালেন রোম থেকে ইংল্যান্ডে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য। ওনার নাম কি ছিল? সেন্ট আগস্টাইন। কি নাম ছিল? সেন্ট আগস্টাইন। ভেরি গুড, সেন্ট আগস্টাইন। এখন প্রশ্ন হলো, সেন্ট আগস্টাইন কত সালে রোম থেকে ইংল্যান্ডে এসেছিলেন? 597 এডি। 597 এডি। এডি মানে অ্যানা ডোমিনি, এটা একটা ল্যাটিন শব্দ। বুঝতে পারলে? তাহলে 597 এডিতে এলো। কারা এলো? সেন্ট আগস্টাইন এসেছিলেন, তাই না? তো রোমানরা সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থা চালালো, ইংল্যান্ডকে উন্নত করলো। ইংল্যান্ডকে মূলত তারা 3টে জিনিস দিয়েছিল। একটা হচ্ছে ল্যাটিন ভাষা দিয়েছিল, 2 নম্বর ক্রিশ্চিয়ানিটি দিয়েছিল, খ্রিস্ট ধর্ম দিয়েছিল, আর 3 নম্বর প্রভূত উন্নতি, লট অফ ডেভেলপমেন্ট দিয়েছিল। বড় বড় সড়ক বানালো, সব বড় বড় ঘর বানিয়ে দিল, বড় বড় রাস্তা তো বানিয়েছিল, তার সাথে মিলিটারি ব্যবস্থা বানালো। দেশের উন্নতি করেছিল কারা? রোমানরা। বুঝতে পারলে কিনা? এরপরে আমরা দেখতে পাই যে রোমের নিজের উপর আক্রমণ হচ্ছে। রোম যে দেশটা ছিল, সেই দেশের উপর বারবেরিয়ানসরা আক্রমণ করছে, গথসরা আক্রমণ করছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আক্রমণ করছে, বড় বড় ডাকাতের দল আক্রমণ করছে রোমকে। তখন রোম সিদ্ধান্ত নিল যে আমরা আর ইংল্যান্ডে থাকবো না, ইংল্যান্ডের সমস্ত সেনা নিয়ে চলে যাব নিজের দেশে। এবং রোম নিজের সমস্ত সেনা নিয়ে চলে গেল ইংল্যান্ডকে ছেড়ে দিয়ে। কত সালে এই ঘটনাটা ঘটেছিল? 410 এডি। কত সালে ঘটনা ঘটেছিল? 410 এডিতে।
যে রোমানরা ইংল্যান্ড ছেড়ে চলে গেল, বুঝতে পারলে কিনা? এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনটে টিউটানিক জাতি বা জার্মানিক জাতি আসছে, যারা কি করছে, রোমকে, এই যারা ইংল্যান্ডকে দখল করছে। তার আগে অনেক রাজা এসছে, লিজেন্ডারি কিং, কিং আর্থারের নাম পাই। লিজেন্ডারি কিং কার নাম পায়? কিং আর্থারের নাম পায়। কিন্তু এর হিস্টোরিক্যাল রেকর্ডস নিয়ে বিতর্ক রয়েছে কিং আর্থারের বিষয়টা নিয়ে। তো যাই হোক, কিছু অন্ধকার যুগ চলেছিল ইংল্যান্ডে এই সময়টাতে। এই সময়টা ইংল্যান্ডের সব থেকে অন্ধকারময় যুগ ছিল, বুঝতে পারলে? ইট ইজ কনসিডার্ড দ্য ডার্ক এজ অফ ইংল্যান্ড, বুঝতে পারলে কিনা? তার কারণ কোনো শক্তি ছিল না যে ইংল্যান্ডকে প্রোটেকশন দেবে। তা যাই হোক, শেষ পর্যন্ত জার্মানি থেকে তিনটে জাতিগোষ্ঠী আসছে। সেই তিনটে জাতিগোষ্ঠী এসে ইংল্যান্ডকে দখল করে বসল। এরা মূলত বড় বড় কালো কালো জাহাজে এসেছিল, এবং সেই কালো কালো জাহাজে যখন এলো, এরা লুটপাট করতে পছন্দ করত। এরা লুটেরা ছিল, এরা পাইরেটস ছিল, এরা জলদস্যু ছিল। এই তিন দল যে জাতিগোষ্ঠী এলো ইংল্যান্ডকে দখল করলো, জার্মানিক জাতিগোষ্ঠী ছিল, এদের নাম কি ছিল? অ্যাংলো জাটেস স্যাক্সন। কি নাম ছিল? অ্যাংলো জাটেস স্যাক্সন। এরা তিনজন, এই যে তিনটে গোষ্ঠী, অ্যাংলো জাটেস স্যাক্সন, ইংল্যান্ডকে দখল করে বসলো। ইংল্যান্ডকে দখল করে বসলো বটে, কিন্তু এদের মধ্যে সংঘর্ষ শুরু হলো, এবং সংঘর্ষ হতে হতে, লড়াই হতে হতে, এই তিনটে গোষ্ঠীর মধ্যে, অ্যাংলো জাটেস স্যাক্সনের মধ্যে লড়াই হতে হতে একটা গোষ্ঠী সম্পূর্ণভাবে ডিলিটেড হয়ে গেল, শেষ হয়ে গেল। একটা গোষ্ঠী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। সেই গোষ্ঠীটার নাম কি? জাটেসরা শেষ হয়ে গেল। তারা পড়ে রইল কে? অ্যাংলো এবং স্যাক্সন পড়ে রইল, এবং যুগটার নাম হলো অ্যাংলো স্যাক্সন যুগ। যুগটার নামে হলো অ্যাংলো স্যাক্সন যুগ। অ্যাংলো মানে কি? হুকম্যান। স্যাক্সন মানে কি? সোর্ডম্যান। এই তো সব ঝেড়ে বলে দিচ্ছ, পরীক্ষাতে সব পারবে মনে হচ্ছে। আচ্ছা, মানে বাদ যাচ্ছে না কিছু? সবই দেখছি পাচ্ছ। ভেরি গুড, পড়াশোনা করে আসছো তার মানে, ভেরি গুড। শুধু মানে আমার কাজ পড়া বুঝিয়ে দেওয়া নয়, আমি চাই যে যেন তোমরা পড়াটা তৈরিও করো, সেই জন্য আলোচনা করে দিচ্ছি। আলোচনা করে দিলে কি হয়, পড়াটা তৈরিও হয়ে যায়, বুঝতে পারলে? পড়া তো বুঝিয়ে দিচ্ছি, আগের দিনই তো পড়া বুঝিয়েছি, আজকে আলোচনা করে দিচ্ছি, জিনিসটা জানতে চাইছি, এবং তোমরা যে উত্তর দিচ্ছ এটা, ইট ইজ ভেরি প্রোডাক্টিভ ডিসকাশন অ্যান্ড প্রোডাক্টিভ ক্লাস, বুঝতে পারলে? যাই হোক, অ্যাংলো স্যাক্সনদের যুগ শুরু হলো। অ্যাংলো স্যাক্সনদের যুগে, এই যুগটাতে অনেক ধরনের কবিতা লেখা হয়েছিল, অনেক ধরনের লেখালেখি হয়েছিল এই অ্যাংলো স্যাক্সন যুগটা থেকে। লেখালেখিগুলোর ধরনগুলো কি কি বলো? হিরোইক পোয়েম, এলিজিয়াক পোয়েম, রিলিজিয়াস পোয়েম, প্রোজ রাইটিং আর ক্রনিক্যাল। বাহ, ভেরি গুড। তাহলে হিরোইক পোয়েম বীরত্বপূর্ণ কবিতা, রিলিজিয়াস পোয়েম ধর্মের কবিতা, এলিজিয়াক পোয়েম দুঃখের কবিতা, প্রোজ ওয়ার্ক গল্পের মতো লেখালেখি যেটা কবিতা নয়, এবং ক্রনিক্যাল মানে হিস্টোরিক্যাল রেকর্ডস, এইগুলো লেখা হয়েছে এই যুগটা। ভেরি গুড। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে সব থেকে বিখ্যাত কবিতাটির নাম কি? এবং সেই কবিতাটি, যেটি সব থেকে বিখ্যাত কবিতা, সেই কবিতাটি সব থেকে পুরনো কবিতাও বটে, যা আজকে আমাদের কাছে রয়েছে। সেই কবিতাটার নাম কি? বেউল। বিউল মানে কি? বিউল যে কথাটা বলছি না, এটা একটা কবিতা, নিঃসন্দেহে এটা একটা কবিতা। বিউল মানেটা কি? বেয়ার, ভালুক। বিউল মানে ভালুক, বিউল মানে ভালুক, কিন্তু ভালুকের গল্প নয়, এটা একটা যোদ্ধার গল্প। সেই যোদ্ধাটার নাম হচ্ছে বিউল, ঠিক আছে? যোদ্ধাটার নাম হচ্ছে বিউল। বিউল বলে গেটিস হিরো, গেটসের হিরো। ও বিউল কোথায় আসছে? ডেনমার্কে আসছে। কোথায় আসছে? ডেনমার্কে আসছে। ডেনমার্কের একজন রাজা ছিল, দণ্ডপ্রতাপ মহারাজ, ভালো রাজা ছিল। সেই রাজাকে সাহায্য করার জন্য আসছে বেউল। সেই রাজার নাম কি ছিল? হ্রদগার। বাহ, খুব সুন্দর বলছো। কি নাম? হ্রদগার। কথাটা বেশ জোরালে বল, যেমন সেই পুরুষালী ভাব রয়েছে এর মধ্যে, একটা সেই ম্যাচুইজম রয়েছে, রাইট? ম্যাচিজমো যাকে বলা হয়। তো হ্রদগার রাজাটার নাম। সেই হ্রদগার রাজা রাজত্ব করছিল ডেনমার্কে, নিজেও বিশাল বড় বীর ছিল হ্রদগার, বুঝতে পারলে কিনা? এরপরে কি হলো, এই হ্রদগার একটা বিলাসবহুল মহল বানিয়েছিল ভোজ খাওয়ানোর জন্য এবং ভোজ খাওয়ার জন্য, আনন্দ উৎসব করার জন্য, সমুদ্রের পাশে বানিয়েছিল। সেই মহলটার একটা নাম দিয়েছিল। সেই মহলটার নাম কি? হেরট, নাকি? হিয়রট। মহলটার নাম কি ছিল? হিয়রট। ভেরি গুড। আচ্ছা, সেই মহলে যখনই এরা ভোজ খেতে যেত, হ্রদগার এবং তার সঙ্গী সাথীরা, তার গেস্টরা, একটা রাক্ষস সমুদ্র থেকে উঠে আসতো এবং সমস্ত গেস্টদের খেয়ে দিয়ে চলে যেত। সে রাক্ষসটার নাম কি? গ্রেন্ডল। কি নাম রাক্ষসটার? গ্রেন্ডল। কি নাম? গ্রেন্ডল। আচ্ছা, গ্রিন্ডলকে না হয় বিউল মেরে ফেললো, একটা সময় লড়াই করে বিউল মেরে দিল।
গ্রিন্ডলও বিশাল শক্তিশালী ছিল, কি ঠিক আছে, কিন্তু গ্রিন্ডলকে মেরে দিল আলটিমেটলি বিউল। মহান যোদ্ধা বিউল পেল এবং বিউল গ্রিন্ডলের একটা হাত ছিঁড়ে নিল এবং গ্রিন্ডলকে মেরে ফেললো। কিন্তু গ্রিন্ডলকে মারা যাওয়ার পর, গ্রিন্ডল মরে যাওয়ার পর গ্রিন্ডলের মা এসেছিল উৎপাত করবার জন্য। সেই গ্রিন্ডলের মায়ের নাম কি? মেরিউল বা সিউল। মেরিউল বা সিউল, ভেরি গুড। সিউলপের কথাটাও বললো, মেরিউল বা সিউল। এরপর বিউল 40 থেকে 50 বছর শান্তিপূর্ণভাবে রাজত্ব করছে। বিউল নিজের দেশে ফিরে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে রাজত্ব করছে, রাজা হয়ে যাচ্ছে এবং সবাই সম্মান করছে। বিউল বিশাল শক্তিশালী হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা লোক, একটা পথিক পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, একটা গোপন গুহায় প্রবেশ করছে এবং সেখান থেকে একটা কাপ চুরি করে আনছে এবং সেখানে একটা দৈত্য বেরিয়ে আসছে যে সকলকে পুড়িয়ে দিচ্ছে। সেই দৈত্যটার নাম কি? ফায়ার ড্রাগন বা সি ড্রাগন, তাই না? ফায়ার ড্রাগন আসছে, সেই ফায়ার ড্রাগন সবাইকে মেরে তেরে দিচ্ছে। শেষে বিউলকে বুড়ো বয়সে যাচ্ছে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করবার জন্য এবং ফায়ার ড্রাগন মরছে না বিউল মরছে? কি মুশকিল রে, দুজনেই মরছে। বিউল তো মরে যাচ্ছে আর ফায়ার ড্রাগনও মরে যাচ্ছে, ফায়ার ড্রাগনও মরে যাচ্ছে, বিউলও মরে যাচ্ছে। তাহলে এই যে গল্পটা রয়েছে বিউল, এটা তো ছোট কবিতা নয়, এটা অনেক বড় কবিতা। কটা লাইন রয়েছে? জোরে জোরে শুনতে পাচ্ছি না। 3182টা লাইন রয়েছে। কটা লাইন রয়েছে? 3182টা লাইন রয়েছে বিউলফে। ভেরি গুড। বিউল পুরো যে এপিকের মতো দাঁড়িয়ে গেছে। এটা এত বড়, 3182, ভাবতে পারছিস কত বড় এই যে কবিতাটা। এটাকে প্রায় এপিক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, প্রায় এপিক স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তবে অনেকে এপিক মনে করে না, আবার অনেকে বলে হ্যাঁ এপিক। তো এই যে বিউল এপিক কিনা তা নিয়ে বিস্তর তর্ক রয়েছে। তবে এই বিউল গল্পটা দুটো খণ্ডে বিভক্ত, দুটো খণ্ড বিভক্ত। প্রথম খণ্ডে কার কার লড়াই পায়? গ্রিন্ডল এবং তার মায়ের লড়াই পায়, মেরিউলপে লড়াই পায়। দ্বিতীয় খণ্ডে কার লড়াই পায়? ফায়ার ড্রাগনের লড়াই। বিউলপের সাথেই সবাই লড়াই করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, এই কবিতাটা একটা হিরোইক পোয়েম বটে না নয়? অবশ্যই হিরোইক পোয়েম। আচ্ছা, এই কবিতাটা একটা দুঃখের কবিতাও কিনা? কেন দুঃখের কবিতা? বিউল মারা যাচ্ছে, তাই এটা তো দুঃখের কবিতাও বটে। তাহলে এটাকে একটা দুঃখের কবিতা হিসাবেও বলা যেতে পারে। তাহলে দেখো, বিউল একটা হিরোইক পোয়েম, বিউল একটা এলিজি, আবার বিউলকে এপিকও বলে কেউ কেউ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, এই যুগটাতে, অ্যাংলো স্যাক্সন যুগটাতে কিছু কবি এসেছিলেন যারা কবিতা লিখে গেছেন, ধর্মের কবিতা লিখে গেছেন মূলত। সেই কবিগুলোর নাম কি? বলো বলো, জোরে বলো। গ্রিন্ডল কবিতা লিখবে? রাক্ষসটা মাংস খেতে খেতে পুরো। বল বল। কিডমন, গুড। ক্যান্ডিম্যান বলছিল, ঠিক আছে। কিডমন আর সিনিউল, বেদেও বটে, বেদে হিস্টোরিয়ান মেনলি, ঠিক আছে। কিডমন, সিনিউল, এরা হলো কবি। কবিগুলোর নাম বলো। কিডমন, সিনিউল, সাইনিউল বলে অনেকে। আরেকবার বল জোরে বল, যাতে মাথায় বসে যায় জিনিসটা। আমার মাথায় না, তোমাদের মাথায়, ঠিক আছে। অ্যাংলো স্যাক্সন যুগের দুজন কবির নাম বল। কিডমন অ্যান্ড সিনিউল, রাইট? জোরে বলো, শুনতেই পাচ্ছি না। যেমন স্পার্টা মুভিটা দেখেছিস কি? 300 মুভিটা দেখেছিস কি? ওকে, ফাইন। তো অ্যাংলো স্যাক্সন যুগে দুজন কবির নাম বলো। কিডমন এবং সিনিউল। তোমরা কি বিস্কুট খাবে? বলাতে জোর নেই কেন? ওকে, ফাইন, ঠিক। কনফিডেন্স নেই আসলে, নাকি? চল, কনফিডেন্স গ্রো আপ কর, নাহলে মুশকিল হবে তো। আচ্ছা, যাই হোক, এই যুগে কিছু প্রোজ রাইটিংও হয়েছে অ্যাংলো স্যাক্সন যুগটাতে, মানে কবিতা নয় এমন কিছু লেখাজোকাও হয়েছে। তো কে কে প্রোজ রাইটার ছিল? কবিদের নাম বললাম এই মাত্র, কিডমন, সিনিউল, ওটাকে সরিয়ে দে। এবার প্রোজ রাইটারদের নাম বল। কিং অ্যালফ্রেড, অ্যালফ্রিক আর উলস্টান। ভেরি গুড, এই তো খুব সুন্দর বলে দিলি। কিং অ্যালফ্রেড, অ্যালফ্রিক, উলস্টান। বল স্যার, নামগুলো কি কঠিন। এখন প্রথম কঠিন লাগবে, পরে একদম নর্মালাইজড হয়ে যাবে, একদম নর্মাল হয়ে যাবে নামটা। যেমন গোপাল, রাধা, এমনি নাম কেমন নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। অর্ণব, ঠিক আছে, রাজীব, এই নামগুলো কত নর্মাল, এমনি হয়ে যাবে পড়তে পড়তে, একদম নর্মাল হয়ে যাবে। আচ্ছা, যাও, আমাকে বল তাহলে প্রোজ রাইটারের দু তিনটা প্রোজ রাইটারের নাম বল অ্যাংলো স্যাক্সন যুগের। কিং অ্যালফ্রেড, অ্যালফ্রিক আর উলস্টান, নাকি? এরা হলো প্রোজ রাইটার। ভেরি গুড। আচ্ছা, এই অ্যাংলো স্যাক্সন যুগের একজন মহান রাজার নাম বল, যে ট্রিটি অফ ওয়েডমোর করেছিল।
কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড যিনি ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন। কাদের সাথে করেছিলেন? ড্যানিশ ডাকাতের দল। সেই ডাকাতের দলটার আবার নাম ছিল কি? নাম ছিল দ্য আর্মি। ডাকাতের দল আর নাম রাখছে আর্মি। লেভেলটা দেখ, ঠিক আছে? নিজেদের আর্মি বলতো ওরা। সেই ডাকাতের দলের সাথে এরা চুক্তি স্বাক্ষরিত করেছিল। ডাকাতের দলের সাথে চুক্তি স্বাক্ষরিত করেছিল। ট্রিটি অফ ওয়েডমোরে কি হয়েছিল? চুক্তিটাতে কি ছিল? ট্রিটি অফ ওয়েডমোরে কিং অ্যালফ্রেড এবং ডাকাতের দল যাদের নাম ছিল দ্য আর্মি, তারা ড্যানিশ ডাকাতের দল ছিল, ঠিক আছে? এদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তিটাতে কি এসেছিল? যে কিং অ্যালফ্রেড এদিকে একটা থাকবার বন্দোবস্ত করে দেবে এবং ইংল্যান্ডের মানুষজন এবং ড্যানিশ ডাকাতের দলের মধ্যে প্রচুর বিয়ে হবে। ট্রিটি অফ ওয়েডমোর, চুক্তি, বিয়ে করার চুক্তি। ওয়েডমোর, ওয়েডিং মানে বিয়ে, আর মোর মানে বেশি, বেশি বেশি বিয়ে হোক, সেই চুক্তি। এবং তার পরিবর্তে ডাকাতরা কোনোদিন আর হামলা করবে না। এবং এরা যে জায়গাটাতে থাকবে সেই জায়গাটাতে এদের নিজেদের আইন কানুন চলবে। সেটা, সেই আইন কানুনকে কি বলা হতো? ডেন্স ল। কি বলা হতো? ডেন্স ল বলা হতো। কি বলা হতো? ডেন্স ল বলা হতো। রাজীব, কি বলা হতো রে? ডেন্স ল। ভেরি গুড। আচ্ছা, বলবে ফেট, এফএটি, ফেট মানে ভাগ্য। এই কথাটাকে অ্যাংলো স্যাক্সনরা কি নামে ডাকতো? রেড, WYRD, WYRD। ফেটকে ওরা কি বলতো? রেড, WYRD। আচ্ছা, এই যে অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে আমরা এত কিছু জানতে পারছি, আমরা মূলত 4টা ম্যানুস্ক্রিপ্ট বা 4টা বই থেকে এগুলো জানতে পেরেছি। ওই 4টা বইয়ের নাম বল। বিউল পেমেস, দ্য জুনিয়াস এমএস, এক্সিটার বুক, দ্য ভার্সিলি বুক। বাহ বাহ বাহ, ভেরি গুড। আবার বলো। বিউল পেমেস, জুনিয়াস এমএস, এক্সিটার বুক, ভার্সিলি বুক। সবাইকে 75% অ্যাবভ পাবে না নাকি? এমন পারফরমেন্স হচ্ছে। ভেরি গুড পারফরমেন্স, ভেরি গুড। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদেরকে বলে রাখি, তোমাদের পারফরমেন্স তো ভালো, বাক্যের গঠন যেমন ভুল না হয়। ইউ মাস্ট রিমেম্বার ইট। বাক্যের গঠন ভুল হবে তো নাম্বার ড্রেন আউট হবে। সেই জন্য বাক্যের গঠন আগে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে ঠিক করো বাক্যের গঠন। যদি বাক্যের গঠন কারো ঠিক না আছে, মানে বাক্যটা লিখতে পারছিস না ঠিকঠাকভাবে, আইনজি চলে আসছে, ইডি চলে আসছে, এস চলে আসছে শুধু শুধু, বা তুই কনফিডেন্ট নোস এখনো বাক্য লিখতে যেটা ঠিক বাক্য হচ্ছে কিনা, ওটাকে সব দিকে প্রথমে ঠিক করো। কারণ তুমি উত্তর জানো, কিন্তু যদি ভুলভাল বাক্য লেখো তোমার নাম্বার যাবে। তাই তোমাকে বাক্যও ঠিক রাখতে হবে আর উত্তরও ঠিক রাখতে হবে। উত্তরগুলো তো আমি করিয়ে দিচ্ছি, একদম মুখস্থর মতো হয়ে যাচ্ছে, কিন্তু বাক্যগুলোও তোমাকে ঠিক লিখতে হবে। সেটা কিন্তু খুব জরুরি। সেটা যদি না হয়েছে ওটার আগে ব্যবস্থা করো। বাক্য ঠিক লিখতেই হবে। ট্রান্সলেশন যেটা প্র্যাকটিস করা দরকার হলে, এখন পড়াশোনার অত চাপ নেই, এই তো শুরু হয়েছে, এই সময়টাতে করে নাও জিনিসগুলো, ঠিক আছে? যাই হোক, কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিল। কিং অ্যালফ্রেড কটা ট্রান্সলেশন করেছিলেন? 5টা ট্রান্সলেশন করেছিলেন। 5টা ল্যাটিন বইকে ইংরেজিতে কনভার্ট করেছিলেন। এবং সেই দিক থেকে ভাবতে গেলে কিং অ্যালফ্রেড ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে প্রমোট করেছিলেন। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে দেশীয় ভাষাকে প্রমোট করেছিলেন কিং অ্যালফ্রেড। তার কারণ এর আগে যে বইগুলো লেখা হয়েছে সব ল্যাটিনে লেখা হয়েছে। কিন্তু এই ডাকাতদের আক্রমণে এতবার আগে আক্রমণ হয়েছে ট্রিটি অফ ওয়েডমোরের আগে পর্যন্ত, যে সমস্ত বই, মঠ, সাধু, টিচার্সরা এদিকে মেরে ফেলেছিল। তো সেই জন্য শেখানোর লোকও ছিল না, লোকের শিখবারও মানসিকতা ছিল না, ল্যাটিন শিখবারের মানসিকতা ছিল না। তাই কিং অ্যালফ্রেড বললেন যে শিক্ষিত করতে হবে সমাজকে, তার জন্য আমি নিজের ভাষায় শেখাবো। কিং অ্যালফ্রেড ল্যাটিন থেকে ইংরাজিতে ট্রান্সফার বা কনভার্ট করতে শুরু করলেন বইগুলোকে। 5টা বইকে তিনি কনভার্ট করেছিলেন, যেটা শর্ট কোয়েশ্চেনের দৃষ্টিকোণ থেকেও আমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এই 5টা ট্রান্সলেশন বাই কিং অ্যালফ্রেড কি কি? প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি। বাহ, কি নাম তোর? বাহ, ভেরি গুড বয়। তুই তো 6 মেরে দিলি, সবার থেকে এগিয়ে যাচ্ছিস। কিন্তু জানিস তো 2 দিন গাড়িটা স্পিডে চালালে হবে না, রাইট? তোকে লং টার্মে দেখাতে হবে। তুই যদি এইটা মেনটেন করতে পারিস, ইওর রেজাল্ট উইল বি দ্য বেস্ট, রাইট? কিন্তু কি হচ্ছে, প্রবলেমটা কি হয় স্টুডেন্টসদের ক্ষেত্রে, কলেজের স্টুডেন্টসদের ক্ষেত্রে মেনলি প্রবলেমটা হয়, যেহেতু কেউ বলবার থাকে না, হয়তো 7 দিন খুব পড়লি, তারপরে পরের 10 দিন ছুটি যা, তারপর আবার 2 দিন পড়লি, আবার 3 দিন ছুটি। এইটা করলে প্রবলেমে ফেসে যাবে তুই। তার কারণ তুই হয়তো গাফিলতি করছিস, তুই হয়তো ইররেসপন্সিবল, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা রেসপন্সিবল, যারা পড়তেই এসছে অ্যাকচুয়ালি, বা যারা নিজের ফিউচার নিয়ে যথেষ্ট কনসিয়াস, তারা এগিয়ে যাবে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ শুড মেনটেন দি স্পিড। এই স্পিডটাকে মেনটেন কর। তুই একটা নিজের ধারাবাহিকতার মধ্যে বেঁধে নে যে 3 ঘন্টা আমি পড়বো, হোয়াট এভার ইট ইজ, ফেস্টিভ্যাল থাক, ভোজ থাক, যাই থাক, 3 ঘন্টা আমি আগে মেনটেন করে নেব। তারপরে দ্যাটস মাই ফার্স্ট প্রায়োরিটি।
এইটাকে যদি করতে হবে 3 ঘন্টা রে, কিছুই নয়। যার প্রাইমারিতে পড়ে ওই 1 2 3 পড়ে তাদেরকে 3-4 ঘন্টা পড়িয়ে দেয়, সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা। তোর তো ইংলিশ অনার্স করছিস, তোমাদের 3 ঘন্টা করতেই হবে, বুঝতে পারলে? এটা করতে হবে তোমাদেরকে, কোনো অপশান নেই কিছু। না করবে রেজাল্ট খারাপ হয়ে যাবে। অথচ ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি, তোমাদের মধ্যে পোটেন্সিয়ালিটি আছে, দক্ষতা আছে, কিন্তু তাও রেজাল্ট খারাপ হয়ে গেলে দুঃখের বিষয় তোমাদের কাছে। তার কারণ ওটা গাফিলতি, একদম পিওর গাফিলতি, যে তুই 3 ঘন্টা করে পড়লি না রোজ। তো এটা করতে হবে তোকে, ইউ হ্যাভ টু ডু ইট গাইজ, রাইট? কখন কোন 3 ঘন্টা তুই ভরে নেবি, রাত্রে না দুপুরে, দ্যাটস আপ টু ইউ, কিন্তু প্রত্যেক দিন 3 ঘন্টা মাস্ট 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 মাথায় ঢুকিয়ে নাও, এটা করতেই হবে, বুঝতে পারলে? ঠিক। যদি ধর সাপোজ আমি বলছি তুই টিউশনে কোনো কারণে ইরেগুলার হয়ে যাচ্ছিস, বা বাড়িতে পড়াটা ইরেগুলার হয়ে যাচ্ছিস, তাও তো তোর খারাপ হবে রেজাল্ট। তো তোমাকে এটা ঠিক করতে হবে, রেগুলারিটি মাস্ট, রেগুলারিটি মাস্ট। সে বাড়িতে পড়াশোনাও রেগুলার অ্যান্ড টিউশনের পড়াশোনাও রেগুলার। এইটা তোমাকে, এই দুটো জায়গায় তোমাকে ঠিক রাখতেই হবে, কোনো অপশন নেই তোমার কাছে, বুঝতে পারলে? আচ্ছা, কিং আলফ্রেডের 5টা ট্রান্সলেশন একজনকে বল। প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অরিসাস, কনসোলেশন অফ ফিলসফি অফ বয়েথিয়াস, সলিলোকি অফ সেন্ট আগস্টাইন, আর সেলেস্টিয়াল হিস্ট্রি অফ, বলো, সেলেস্টিয়াল হিস্ট্রি কার? বেদের, বেদের সেলেস্টিয়াল হিস্ট্রি। এই 5টা ট্রান্সলেশন করেছিলেন। কিং আলফ্রেডের যে বায়োগ্রাফার ছিল তার নাম কি? কিং আলফ্রেডের জীবনী যিনি লিখেছিলেন সেই ব্যক্তিটার নাম কি? মহারাজারা আগেকার দিনে একটা লোক রাখতে থাকতে, আমার জীবনী লিখো, এবং একটু ভালো করে লিখবে, হ্যাঁ, মানে আমার ভালো ভালো দিকগুলো লিখবে বেশি করে, আর খারাপ দিকগুলো যদি আছেই, মানে আমি বিরাট কিছু খারাপ করেছি, তাহলে এটা 1 লাইনে পার করবে, ঠিক আছে? মানে আগেকার দিনে রাজা মহারাজারা নিজেদের জীবনী লেখার জন্য ভালো ভালো কবি বা রাইটারকে রাখতো, তো সে ছিল বায়োগ্রাফার সেই লোকটা। তো কিং আলফ্রেড একজন বায়োগ্রাফার রেখেছিলেন, যিনি কিং আলফ্রেডের জীবনটা লিখেছেন, এঁকেছেন। তো কিং আলফ্রেডের বায়োগ্রাফারের নাম কি? অ্যাসার। কি নাম? আমি আবার জিজ্ঞেস করবো এখনই, কিং আলফ্রেডের বায়োগ্রাফারের নাম কি? জোরে বলো, শুনতে পাচ্ছি না। কিং আলফ্রেডের বায়োগ্রাফারের নাম অ্যাসার। কিং আলফ্রেডের বায়োগ্রাফারের নাম? ভেরি গুড, ভেরি গুড, হয়ে গেছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের যে হিরোইক পোয়েমসগুলো রয়েছে, বীরত্বপূর্ণ কবিতা, যেটা মূল বিষয় হলো, যে কবিতাগুলোর মূল বিষয় হলো হিরোইজম দেখানো, বীরত্ব দেখানো, ওই অ্যাংলো স্যাক্সন পোয়েমের মধ্যে যে হিরোইক পোয়েট্রিগুলো রয়েছে, অন্তত 2-3টার নাম বলা আছে, তো অনেকগুলোই, 2-3টার নাম বলো। বিউলটাকে তুই বাদ দে, বিউলটাকে বাদ দে, বিউলটা বাদ দিয়ে বলে আমাকে। ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ভেরি গুড। ব্যাটেল অফ মেলডন, ফাইট অ্যাট ফিন্সবার্গ, মানে ব্যাটেল আর ফাইটের কথা হলো। ব্যাটেল মানে মারপিট, ফাইট মানে মারপিট, তো হিরোইজম ঠিকই মিলছে। ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ব্যাটেল অফ মেলডন, ফাইট অ্যাট ফিন্সবার্গ, এইগুলো হলো তাহলে হিরোইক পোয়েমস। ভেরি গুড। এরপরে আছে শোন, এইগুলো হিরোইক পোয়েমস হলো। এবারে এই যুগে কিছু ধর্মের কবিতাও লিখেছিল, কিডমোর আর সিনিউল লিখেছিল কিনা? এই দুজন কবি ধর্মের কবিতাও লিখেছিলেন। 2-3টা ধর্মের কবিতার নাম বল। খ্রিস্ট অ্যান্ড স্যাটান, বাবা বলো। শুধু খ্রিস্ট, ফিনিক্স, ভেরি গুড। দ্য ড্রিম অফ দ্য রুট, জুলিয়ানা, ড্যানিয়েল, এলিনা, রাইট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই যুগে কিছু দুঃখের কবিতাও লেখা হয়েছিল এই যুগটাতে, সেই দুঃখের কবিতাগুলোর নাম বল, বলো বলো। ওয়াইফস কমপ্লেন, হাজবেন্ডস মেসেজ, দ্য ড্রিম, ভেরি গুড। সি ভারার, উলফ অ্যান্ড এডওয়াচার, উলফ অ্যান্ড এডওয়াচার, বুঝতে পারলে? ভেরি গুড। সবাই তোমরাই বললে, আমি কি বললাম? আমি শুধু ওটাকে জোরে বলছি, ঠিক আছে? কিন্তু ভালো হয়েছে, রেডি হয়ে গেছে। এই তো কদিন হলো আমাদের 3 দিন হলো ক্লাস, অনলি 3 days, তার মধ্যেই ভালো প্রিপারেশন হয়ে গেছে দেখছি। আচ্ছা, সার্মোলিউপিয়াড অ্যাংলোজ, সার্মোলিউপিয়াড অ্যাংলোজ, এই লিটারেরি পিসটা বা এই প্রোজটা কে লিখেছে? সার্মোলিউপিয়াড অ্যাংলোজ কে লিখেছে? বলো বলো। উলফস্টান। এটা একটা প্রোজ রাইটিং। যখনই প্রোজ বলে দিলাম, 3 জনের মধ্যে ভাব তুই। কিং আলফ্রেড, অ্যালফ্রিক, উলফস্টান, এই 3 জনেই হবে প্রোজ রাইটার। তাই রায় কে লিখেছে? উলফস্টান লিখেছে। কে লিখেছে? উলফস্টান। সার্মোলিউপিয়াড অ্যাংলোজ, সার্মোলিউপিয়াড অ্যাংলোজ, উলফস্টান লিখেছে। কে লিখেছে? উলফস্টান। আচ্ছা, কোন সালে অ্যাংলো স্যাক্সন যুগটা সমাপ্ত হচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে?
বা এই যে যুগটা এটা ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাংলো স্যাক্সন যুগও প্রত্যেকটা যুগেই শেষ হয়, যত ভালোই হোক। সে মুঘল সাম্রাজ্য শেষ হয়েছে, গুপ্ত সাম্রাজ্য শেষ হয়েছে, ঠিক আছে, মৌর্য বংশ শেষ হয়েছে, প্রত্যেকটা সাম্রাজ্যে একটা সময় শেষ হবে। তো অ্যাংলো স্যাক্সন যুগটাও একটা সময় শেষ হয়েছে। সেই বছরটা কোন বছর ছিল? 1066। 1066 অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজাটার নাম কি? ইউ ডিজার্ভ এ চকলেট অ্যাট লিস্ট, ঠিক আছে, ওকে ফাইন। কিং হ্যারোল্ড। কিং হ্যারোল্ড, কিং হ্যারোল্ড। যারা এখনো পড়ছো না, মানুষ ভাবছো তো 2-3 দিনেই হলো, আর এখন আর কি পড়বো, ঠিক আছে। যে পড়বার পড়তে শুরু করে দিয়েছে, ও নয়, আরও অনেকেই পড়ছে, ঠিক আছে। এই টিউশনে ওকে আমরা দেখতে পাচ্ছি। কত টিউশন আছে, কত টিউশনে কতজন পড়ছে, তুমি তার মধ্যে একজন, ঠিক আছে। তুমি যদি গাফিলতি করছো, দ্যাটস ইয়োর ফল্ট। পড়তে শুরু করে দাও, বুঝতে পারলে, পড়তে শুরু করে দাও। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজাটার নাম কি? হ্যারোল্ড, কিং হ্যারোল্ড। কি নাম? কিং হ্যারোল্ড। কিং হ্যারোল্ড যোগ্য রাজা ছিল না অযোগ্য রাজা ছিল? অযোগ্য ছিল না, যোগ্য রাজা ছিল। কিং হ্যারোল্ড খুবই ভালো রাজা ছিল এবং যোগ্য রাজা ছিল, কিন্তু ওর সাথে ট্র্যাজেডি ঘটে গেছিল। সেই বছরে তাকে একটা বড় লড়াই করতে হয়েছিল কিং হ্যারোল্ডকে বহির শত্রুদের সাথে, এবং সেই লড়াইটা সে যথেষ্ট ভালো লড়াই করে জিতেছিল। কিন্তু যখন একটা বড় লড়াই হয়, তুই জিতলি কিন্তু তোর প্রচুর শক্তি ক্ষয় হবে। তোর প্রধান সেনাপতি মরে গেল, তোর 100টা ঘোড়া মরে গেল, তোর যে তীর ধনুকগুলো ছিল অনেক অস্ত্রশস্ত্র ভেঙে গেল, তোকে উঠে দাঁড়াতে সময় লাগবে কিছুদিন, মানে আরও 10 বছর সময় লেগে যাবে তোকে দাঁড় করানোর জন্য, আগের মতো সেনাবাহিনীটাকে বানানোর জন্য। কিন্তু সেই সুযোগটাই পায়নি কিং হ্যারোল্ড। কিং হ্যারোল্ড এই যুদ্ধ থেকে জাস্ট উঠেছে, ঠিক তখনই ফ্রান্সের থেকে ডিউক অফ নরম্যান্ডির যে জমিদার ছিলেন উইলিয়াম দ্য কনকারার, ঠিক আছে, তিনি আক্রমণ করে দিলেন। ফ্রান্সের একটা লোক সুযোগ বুঝে, যিনি একজন ফ্রান্সের জমিদার ছিলেন, আর তার কাছে বড় বড় অস্ত্রশস্ত্র ছিল, বা তার কাছে আরো ভালো ভালো উন্নত মানের অস্ত্রশস্ত্র ছিল। এই পরপর দুটো লড়াইকে উনি আর করতে পারলেন না, কিং হ্যারোল্ড, বুঝতে পারলে কিনা? এবং কিং হ্যারোল্ডের পতন হয়ে গেছিল। তাহলে কিং হ্যারোল্ড অ্যাংলো স্যাক্সনদের শেষ কিং, বাট এক ট্র্যাজিক ক্যারেক্টার, একটা ট্র্যাজিক ক্যারেক্টার বলতে পারিস। ভালো যোগ্য রাজা ছিল, রাজ্য ভালো শাসন করছিল, কিন্তু হেরে গেল, বুঝতে পারলি কিনা? তার অবশ্য কারণ ছিল আগেই একটা লড়াই করলো, বুঝতে পারলি? মানে তুই হতে পারিস একজন দারুণ ফাইটার, ঠিক আছে, কিন্তু তুই এর আগে পরপর 5 জনের সাথে ফাইট করেছিস। এবারে একটা যে কেউ ছেলে তোকে হারিয়ে দিতে পারে, কারণ তোর এক্সস্টেশন চলে এসেছে, তুই ক্লান্ত হয়ে গেছিস, তোর এনার্জি শেষ হয়ে গেছিস। তো সেটাই হয়েছিল কিং হ্যারোল্ডের সাথে। কিং হ্যারোল্ড হেরে গেছিলেন, বুঝতে পারলি কিনা? কার সাথে লড়াই করে? ফ্রান্সের একজন জমিদার। সেই জমিদারটার নাম হচ্ছে উইলিয়াম দ্য কনকারার। কি নাম? উইলিয়াম দ্য কনকারার। উইলিয়াম দ্য কনকারার কোথাকার জমিদার ছিলেন? ডিউক অফ নরম্যান্ডি। ফ্রান্স তো বড় দেশ, এবার আলাদা আলাদা সব জায়গা আছে। একটা জায়গা নাম হচ্ছে নরম্যান্ডি, সেই নরম্যান্ডির জমিদার, জমিদারের ইংরাজি হচ্ছে ডিউক, ডিউক অফ নরম্যান্ডি, নরম্যান্ডির জমিদার ছিলেন। সেই নরম্যান্ডির জমিদারের সাথে লড়াই হলো। এবার ফ্রান্সের লোকজন অনেক উন্নত ছিল, বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে এসছে, ঠিক আছে, এবং সেই ক্রস বো ছিল এদের কাছে ক্রস বো ছিল না, ঠিক আছে। সেই ক্রস বো থেকে শুরু করে আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র, নতুন স্ট্র্যাটেজি। এটাতে কি হলো? ফ্রান্স সহজেই জিতে গেল এবং ইংল্যান্ড পরাজিত হয়ে গেছিল, বুঝতে পারলি কিনা? 1066 বছরটা কোন বছর ছিল? 1066। এইগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ জেনেসিস বি? জেনেসিস বি কি? আমরা যদি ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েম পড়ি, সেগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হলো জেনেসিস বি, যেটা সিনিউল্ফ লিখেছে। কে লিখেছে? সিনিউল্ফ লিখেছে, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 1215 কেন বিখ্যাত? কারেক্ট, ম্যাগনা কার্টারের জন্য বিখ্যাত। কিসের জন্য? ম্যাগনা কার্টার। ম্যাগনা কার্টার এমন একটা চুক্তি ছিল, ম্যাগনা কার্টার এমন একটা মানে বলতে গেলে আইনের পটভূমি ছিল, যেখানে বহু প্রোগ্রেসিভ লজ তৈরি হয়েছিল পরবর্তী সময়, যেটাকে ধরে সবাই আইনের চোখে সমান হবে। ম্যাগনা কার্টারে রাজাকেও আইন মেনে চলতে হবে, রাজা যখন তখন আইন বানাতে পারবে না, বুঝতে পারলে? এইরকম কিছু প্রোগ্রেসিভ রুল রেগুলেশন ছিল ম্যাগনা কার্টারে। তো ম্যাগনা কার্টার শিক্ষার অধিকারটা পরবর্তী সময় পাবো, ম্যাগনা কার্টারটাই বেশ। তো ম্যাগনা কার্টারটাকে তুই ধরতে পারিস একটা প্রোগ্রেসিভ কোড। ম্যাগনা কার্টার সাইন হলো 1215-তে, 1215-তে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, 1215-তে যেটা হয়েছিল। অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে আরো কয়েকটা প্রশ্ন আছে।
তোরা অনেকগুলো উত্তর দিলি কিন্তু, যেটা হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ, কারণ মাত্র 3 দিনের ক্লাসে এটা তোরা দিতে পারছিস উত্তর। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস ওয়ান। তবে এটা সাফিসিয়েন্ট নয়, ইউ মাস্ট ডু মোর। কারণ আমি দেখলাম অন্তত আমি যদি 50টা প্রশ্ন করলাম বা 30টা প্রশ্ন করলাম, 30টার মধ্যে 3-4টা তোরা মিস করেছিস, ঠিক আছে, চুপচাপ ছিলি, সাইলেন্ট ছিলি, ঠিক আছে। তো ওইগুলো মিস কেন হলো? কারণ আমাদের লক্ষ্য হচ্ছে 30-এ 30 পাওয়া শর্ট কোয়েশ্চেনটাতে। শর্ট কোয়েশ্চেনে 30-এ 30 পেতে হবে। শর্ট কোয়েশ্চেনে 30 আছে তো 30-এ 30 পেতে হবে শর্ট কোয়েশ্চেনে। এইখানে তুমি যদি 30-এ 30 পেয়ে যাও তাহলে বাকিগুলোতে প্রবলেম করবে না, তোমার এমনিতে নাম্বার উঠে থাকবে। এই তো আলোচনা করছি শর্টস, বুঝতে পারলে? হ্যাঁ, এগুলো না জেরক্স পাবে সব, তোমাদেরকে এই ম্যাটেরিয়ালসগুলো রেডি করতে হবে বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, ড্রিম অফ দ্য রুড, এটা আলোচনা করিনি আগে, আজকে আলোচনা করছি। ড্রিম অফ দ্য রুড কে লিখেছে? প্রথম কথা, ড্রিম অফ দ্য রুড রিলিজিয়াস পোয়েট, তাহলে দুজনের তো নাম পাই, রিলিজিয়াস পোয়েট কে কে আছে? কেডমন আর সিনিউল। এইবারে তোরা তুক্কা লাগা, সিনিউল। ড্রিম অফ দ্য রুড কার লেখা? সিনিউল। ড্রিম অফ দ্য রুড কার লেখা? সিনিউল পে লেখা, ঠিক আছে। তাহলে ড্রিম অফ দ্য রুড কে লিখেছে? সিনিউল লিখেছে। এখানে বলবে এগুলো সব পারবি, যেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো আলোচনা করলাম। আসলে এগুলো সালের প্রশ্ন ধরেও দেখছি, তো গত 10 বছরের সাল ধরে দেখছি, তো মোটামুটি আলোচনা হয়ে গেল। আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও, কোন ওল্ড ইংলিশ এলিজিতে লাভ ট্রায়াঙ্গেলের কথা আছে? বলেছিলাম আগের দিন। কোন ওল্ড ইংলিশ মানে অ্যাংলো স্যাক্সন যুগের এলিজির মধ্যে, অ্যাংলো স্যাক্সন এলিজির মধ্যে লাভ ট্রায়াঙ্গেল রয়েছে? উলফ অ্যান্ড এডওয়াচার। কবিতার নাম কি ছিল? উলফ অ্যান্ড এডওয়াচার। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে, তারপর কোনো কারণবশত মেয়েটার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। এবার মেয়েটা তার হাজব্যান্ডকে ভালোবাসছে, এবার তার বয়ফ্রেন্ডটাও এসে উপস্থিত, মেয়েটা মাঝখানে পড়ে যাচ্ছে, একজন উলফ একজন এডওয়াচার। এই যে এলিজিটা, এই দুঃখের কবিতাটা, এটা হচ্ছে উলফ অ্যান্ড এডওয়াচার। এটা লাভ ট্রায়াঙ্গেল সেলিব্রেট করে, সেলিব্রেট না মানে দেখায়, দুঃখের কবিতা তো এটা একটা। তো এই বিষয়গুলো আমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাংলো স্যাক্সন এজ থেকে। আরও আছে, তো সেগুলো আস্তে আস্তে আলোচনা করবো, পরের বিষয়টা দেখি গাইজ।